এটা কি তবে ইসকন নিষিদ্ধ করা আন্দোলন পাকাপোক্ত করার একটা পরিকল্পনা ছিল? ইসকন নিষিদ্ধ করার আন্দোলনটা আবারও জোরদার করার চেষ্টা করা হচ্ছে এবং গাজীপুরে দুইটা ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এক, খতিব মহিবুল্লাহর অপহরণ নাটক, নিজেই অপহরণ নাটক সাজিয়েছেন এবং নাটক সাজানোর পরে নিজেই থানাতে মামলা করেছেন যে কে বা কারা তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, মাইক্রোবাসে করে কিডন্যাপ করে তাকে পঞ্চগড়ে নিয়ে গিয়ে পোশাক আশাক খুলে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। তারপরে আলেম ওলামারা তাকে উদ্ধার করে। এর পেছনে ইসকনের দায় রয়েছে। ইসকনের লোকজন এই ব্যাপারগুলো ঘটিয়েছিল, এই আলোচনা কিন্তু চতুর্দিকে উঠেছিল এবং দাবি করা হচ্ছিল। সেটাকে কেন্দ্র করে ইসকন নিষিদ্ধ করার যে আন্দোলন, সেই আন্দোলন আরও বেশি জোরদার করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা ভেস্তে গেল মাত্র 2 দিনের মধ্যে। ফাঁস হয়ে গেল যে তিনি কিভাবে নিজেই নিজের অপহরণ নাটক সাজিয়েছিলেন। একই এলাকায় এই ঘটনা টঙ্গীর, আর এক এলাকায় গাজীপুরেই দেখা গেল ইসকন নিষিদ্ধ করার উদ্দেশ্যে যে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে তথাকথিত এক লেবাসধারী মোল্লা সদৃশ্য একজন আন্দোলন করছে অস্ত্র উঁচিয়ে। পুলিশ যদিও তাকে গ্রেপ্তার করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ইসকন নিষিদ্ধ করা। এই খতিব মহিবুল্লাহ, যিনি একজন মসজিদের ইমাম, মসজিদের খতিব, তিনি কিভাবে মিথ্যা কথা বলে, মিথ্যা অজুহাত দিয়ে থানায় মামলা করেন যে তাকে অপহরণ করা হয়েছিল, যেটা নিজেই তিনি এখন স্বীকার করছেন। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে সেই ভয়াবহ রোমহর্ষক ঘটনা। সিসিটিভির যুগ যদি না হতো তাহলে তিনি অনায়াসেই এই নাটক সাজিয়ে অনেক কিছু করতে পারতেন এবং বাংলাদেশে একটা বড় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারতেন। কি বলছেন পুলিশ? কি বলছেন? কোন তথ্য ফাঁস করে দিলেন আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ের শায়ের? তার ফাঁস করে দেওয়ার পরেই এটা রীতিমতো ভাইরাল হয়ে গেল, টক অব দ্য কান্ট্রি হয়ে গেল। তিনি যদি ফাঁস না করতেন তাহলে পুলিশের এই উদ্ধার কার্যক্রমও কি গণমাধ্যমে কিংবা আলোর মুখ দেখত? অনেকগুলো প্রশ্ন সামনে। প্রশ্নের সমাধানটা একটু খোঁজার চেষ্টা করি। চলুন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, টঙ্গীর খতিব মহিবুল্লাহ তিনি অপহরণ নাটক করেছেন। সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে কোনো একটা পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে নাকি একটা মাইক্রোবাসে 4-5 জন লোক অপহরণ করে নিয়ে যায় এবং তাকে পঞ্চগড়ে পাওয়া যায় পোশাক আশাকবিহীন, প্রায় উলঙ্গ অবস্থায়, শিকল দিয়ে বাঁধা এরকম অবস্থায়। কিন্তু পুরোটাই যে নাটক সেটা নিজেই আবার স্বীকার করলেন। পুলিশ কি বলছে? পুলিশ বলছে, ডেইলি স্টারের শিরোনামটা আপনারা দেখেন। ডেইলি স্টার বলছে খতিব মহিবুল্লাহ নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। পুলিশ একেবারে নিশ্চিত করে বলছে। নিশ্চিত করে কেন বলবে না পুলিশ? এই ভিডিওটার আংশিক অংশ দেখে নিন, যেখানে খতিব মহিবুল্লাহ নিজেই স্বীকার করছেন যে তিনি এই অপহরণ নাটক নিজেই সাজিয়েছিলেন। আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামিয়ার পরে মনে চাইলো যে আমি জয়দেবপুর যাই, সিএনজি দিয়া জয়দেবপুর গেছি। মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি। বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি। এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান থেকে আমি মনে চাইলো যে আমি টিকিট করি, কই যাবো, আমার খেয়াল হলে যে আমি পঞ্চগড় যাই। দর্শক, এই স্বীকারোক্তি যখন আমরা দেখলাম, এই স্বীকারোক্তির পরে আপনার কি মনে হচ্ছে? আর কোনো কিছু কি বাকি আছে? এই স্বীকারোক্তির আরও একটু পুঙ্খানুপুঙ্খ সিসিটিভির ফুটেজ নিয়ে আমরা আলোচনা করব, যেটা সামনে নিয়ে এসেছেন সাংবাদিক জুলকারনায়ের শায়ের। কিন্তু এই যে ইসকন নিষিদ্ধ করার যে
পাঁয়তারা, যে উদ্দেশ্য, যে জঙ্গি কর্মকাণ্ড বাংলাদেশে চালু করার মানে এক ধরনের প্রক্রিয়া শুরু হচ্ছিল, যার আরেকটা উদাহরণ আমরা গাজীপুর অঞ্চলে দেখেছি, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ভিডিওটা দেখে নিন, যে ইসকন নিষিদ্ধ করার সমাবেশে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে শো করছে যে ইসকনকে এই অস্ত্র দিয়ে মারা হবে। তার মানে হচ্ছে যে একটা গাজীপুর অঞ্চলকে কেন্দ্র করেই একটা পরিকল্পনা ছিল যে এই ধরনের 2-4টা ব্যাপার ঘটিয়ে ইসকন নিষিদ্ধ করা, এটা একটা জাতীয় আন্দোলনে পরিণত করা হবে এবং দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাওয়া হবে। জুলকারনাইন সাহেব তার ফেসবুক পোস্টে ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছেন। তার ফেসবুক পোস্ট আপনারা দেখে নিন। সিসিটিভির ফুটেজ সহ তিনি এই ফেসবুক পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন যে গাজীপুর টঙ্গীর টিএনটি কলোনি জামি মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি দাবি করেছিলেন গত 22 অক্টোবর 2025 সকাল 7টার দিকে টঙ্গীর শিলমুন এক্সিস লিঙ্ক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটা অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে উক্ত এলাকায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় সকাল 6:52 40 সেকেন্ডে তিনি ঘর থেকে বের হন। ঘর থেকে বের হওয়ার সময় তিনি বাম হাতে দরজা খুলে বের হন, পেছন ফিরে তাকাননি এবং টিনের দরজাটি বন্ধ হয়ে যায়। সকাল 6:53 তিনি মসজিদ ছাড়েন এবং প্রায় 6:54 টঙ্গী টু কালীগঞ্জ আঞ্চলিক সড়কে কালীগঞ্জের দিকে রওনা দেন। পরনে ছিল সাদা পায়জামা এবং সাদা পাঞ্জাবি, মাথায় কালো রঙের পাগড়ি। জুলকারনাইন সাহেবের দেয়া সিসিটিভি ফুটেজের অংশটুকু আপনারা দেখতে থাকুন, আমি বাকিটা বলি। মহিবুল্লাহর বাসার অদূরে শিলমুন এক্সিস লিঙ্ক সিএনজি ফিলিং অ্যান্ড কনভারসেশন সেন্টারের 4টি সিসিটিভি ক্যামেরার ফুটেজও এজাহারে উল্লেখিত অপহরণের বর্ণনায় মিল পাওয়া যায়নি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া 4টি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় সকাল 7:18 মহিবুল্লাহ পাম্পের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। সকাল 7:18 তিনি পাম্পের সামনে দিয়ে দ্রুত হেঁটে যান একাই। সেখানে কোনো সিএনজি মানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, 4-5 জন লোকও ছিল না। ফিলিং স্টেশনের সামনে একটি অ্যাম্বুলেন্স পথরোধ করে তাকে অপহরণের যে দাবি করা হয়েছে, সিসিটিভি ফুটেজে এরকম কোনো ঘটনা দেখা যায়নি, বরং তাকে একাই দ্রুত গতিতে হেঁটে যেতে দেখা গেছে। সামনের সেতুর উপরে পুলিশের স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় মহিবুল্লাহ একাই হাঁটছেন, অথচ এজাহারে তিনি উল্লেখ করেছেন ফিলিং স্টেশনের সামনে তাকে অপহরণ করা হয়। 6:54 এলাকা থেকে রওনা হয়ে তিনি প্রায় 2 কিলোমিটার দূরে ফিলিং স্টেশনে পৌঁছান সকাল 7:18। ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ সোলাইমান নিরাপত্তা সংস্থার সদস্যদের জানান, 3 দফায় পুলিশের বিভিন্ন শাখা আমাদের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আমাদের ফিলিং স্টেশনের সামনে থেকে হুজুরকে অপহরণ করা হয়নি। অথচ এই হুজুর তাকে উদ্ধার করে যখন ঢাকায় নিয়ে আসা হয় তখন তারপরে তিনি থানায় যে এজাহার করেছেন, মানে 24 তারিখে যে এজাহার করেছেন, সেই এজাহারে লিখেছেন যে তাকে অ্যাম্বুলেন্সে করে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার স্বীকারোক্তিতে, আজকের যে স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তিতে তিনি বলেছেন যে তার তিনি এরকম বলার চেষ্টা করেছেন যে তিনি সম্মোহিত হয়েছেন, তাকে হয়তো জিনে কিংবা ভূতে ধরেছে। তিনি বলছেন যে আমার ইচ্ছা হলো আমার একটু পেট্রোল পাম্পের সামনে দিয়ে হাঁটি, আমি পেট্রোল পাম্পের ওই রাস্তায় গেলাম। আমার ইচ্ছা হলো যে আমি এখন গাবতলী যাব, আমি গাবতলী গেলাম। আমার ইচ্ছা হলো আমি এখন টিকিট কাটবো, আমি টিকিট কাটলাম। আমার ইচ্ছা হলো এখন আমি বাসে চড়ে পঞ্চগড় যাব, 2টার গাড়িতে আমি পঞ্চগড় গেলাম। যেতে যেতে রাত হয়ে গেল, আমার প্রস্রাব চাপলো, আমি প্রস্রাব করলাম। প্রস্রাব করতে গিয়ে আমার পায়জামা এবং পাঞ্জাবিতে সেটা ভরে গেল, পায়জামা পাঞ্জাবি অপবিত্র হয়ে গেল। অপবিত্র হয়ে যাওয়ার ফলে আমি সেগুলো খুলে ফেললাম, খুলে ফেলে সেখানে বসে পড়লাম। বসে পড়ে তারপরে শীত নাকি এখন নাকি শীত, শীত বলছেন যে শীতে ঠান্ডায় আমার আর এনার্জি হলো না পায়জামা পাঞ্জাবি পরার। ওই অবস্থাতেই পাশে একটা শিকল পড়ে থাকতে দেখলাম, সেই শিকল দিয়ে নিজেই নিজের পা বাঁধলাম। এই যে ভণ্ডামি,
এই যে এই লেভেলের ভণ্ডামি, তারপরে বললেন, তারপরে আমি দেখলাম যে আমি সেখানকার একটা হাসপাতালে স্থানীয় ওলামায়ে কেরামগণ আমাকে উদ্ধার করেছেন, আমার সঙ্গে কথা বলছেন। স্থানীয় ওলামায়ে কেরামগণ উদ্ধার করতে তাকে গেছে। এই যে আমার ইচ্ছা হলো এটা করলাম ওটা করলাম, আমার ইচ্ছা হলো প্রস্রাব করে আমি পায়জামা নষ্ট করে ফেললাম, এই যে বয়ান একটা মসজিদের ইমামের, এই যে বয়ান এবং এই বয়ানটা মানে এই যে স্বীকারোক্তিতে যেটা তিনি বললেন, এবং মানে ভাবধারা এরকম যে কোনো একটা অদৃশ্য শক্তি তাকে এই কাজটা করাচ্ছে, তিনি করতে বাধ্য হচ্ছেন, মানে তার ইচ্ছা শক্তি অন্য কিছু দ্বারা পরিচালিত হচ্ছে, মানে আধ্যাত্মিক ব্যাপার স্যাপার। তিনি একজন বিশাল আধ্যাত্মিক পীর, সেই আধ্যাত্মিক ব্যাপার স্যাপার তিনি উপস্থাপন করার চেষ্টা করছেন, এবং সেটা উপস্থাপন করার চেষ্টা যখন করছেন তখন তার 3 দিন আগে তিনি থানায় নিজে এজাহারে মানে মামলায় বলেছেন যে তাকে কিডন্যাপ করা হয়েছে, একটা অ্যাম্বুলেন্সে করে কিডন্যাপ করে তাকে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে শিকল দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়েছিল গাছের সঙ্গে। একজন মসজিদের ইমাম যদি এই লেভেলের ভণ্ডামি করতে পারে এবং সেই ভণ্ডামি যদি দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, তাহলে কি অবস্থা হবে? প্রশ্ন হচ্ছে যে এই 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 মানে মানে এই ভণ্ডামির জন্য তাকে কি গ্রেপ্তার করা হবে না? তাকে কি বিচারের মুখোমুখি করা হবে না? তাকে তার কাছ থেকে এটা জানতে চাওয়া হবে না রিমান্ডে যে তিনি এই কর্মকাণ্ড কেন করেছেন, পেছনের উদ্দেশ্য কি, পেছনে কারা ছিল, কি প্ল্যান ছিল, কি ষড়যন্ত্র ছিল? যদি সেটা না করা হয় তাহলে তো অনেক কিছুই অজানা থেকে যাবে। অনেক কিছু অজানা থাকার মধ্যে মানে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে যে এই সাজানো নাটকটি শুধুমাত্র একটি মিথ্যাচার নয়, এর পরিণতি হতে পারত মারাত্মক। শুরুতেই এই অপহরণের ঘটনাকে কেন্দ্র করে ইসকনের মতো ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছিল। এই যে এই কিডন্যাপে ইসকনের হাত আছে, ইসকনকে দায়ী করা হচ্ছিল, সেগুলো আমরা সবাই জানি। এবং গাজীপুরে আরেকটা যেটা বললাম যে ইসকন নিষিদ্ধ করার আন্দোলন, সেগুলোও এক সূত্রে গাথা হতে পারে, সেগুলো তো তদন্ত করে বের করতে হবে। সে আরও লেখা হচ্ছে ফেসবুকে যে এই মিথ্যাচারের উপরে ভিত্তি করে দেশে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারত, অসংখ্য মানুষের প্রাণহানি, আহত হওয়া কিংবা সম্পদ ধ্বংস হওয়ার ঝুঁকি থাকতে পারত, জাতীয় জীবনে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারত। ধর্মীয় বিদ্বেষ উস্কে দিয়ে এবং সমাজের অস্থিরতা সৃষ্টির মাধ্যমে এমন ভয়ঙ্কর নাটক সাজানোর জন্য ও পেছনে কোনো প্ররোচনাকারী আছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যে ব্যক্তি শুধুমাত্র নিজের স্বার্থে অন্য কারো প্ররোচনা